আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। ভেতরে ভেতরে ইউনূস কতটা ভেঙে পড়েছেন বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তার কাতর আবেদন খলিলুর মারফত, দেখেন না আমার জন্য যদি কিছু হয়, কতটা বিখ্যাত হয়ে গেছে। দেখেন না আমার জন্য যদি কিছু হয়, এটা দিল্লিতে খুব চাউর হয়ে গেছে। ওই আই হায় আল্লাহ খালেদের মতো, দেখেন না আমার যদি কিছু হয়। এখন কালকে যে কপিটা আমি করেছিলাম তাতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। আসল কথা হলো গিয়ে, আমাদের দেশ চাণক্য নীতিতে চলে। চাণক্য একটা গোটা সাম্রাজ্য ফেলে দিয়েছিলেন শুধু শত্রুপক্ষের ভেতরের খবর জোগাড় করে। চন্দ্রগুপ্তকে রাজা বানিয়ে ছেড়ে দিয়ে, সম্রাট বানিয়ে ছেড়ে দিয়েছেন। সেই চন্দ্রগুপ্ত পুরো একেবারে সারা বঙ্গ, বিহার, উড়িষ্যা থেকে আরম্ভ করে একেবারে কান্দাহার ফান্দাহার পর্যন্ত জয় করে নিয়েছিলেন। পুরোটাই হচ্ছে চাণক্যের টান। এই যে চাণক্য নীতি শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র এই চাণক্য নীতিকে কিন্তু ফলো করে। চাণক্য যা যা বলে গেছিলেন তাই তাই একেবারে মেনে চলেন। কূটনীতির শেষ মানে পর্যায়ে গিয়ে পৌঁছেছিলেন চাণক্য। তো এখন যে যুদ্ধটা হচ্ছে না, যুদ্ধটা হচ্ছে ইনফরমেশন ওয়ার। যুদ্ধ অর্ধেক জেতা যায়, 80% জেতা যায় যদি শত্রুপক্ষের ভেতরের খবর কতটা আপনি জোগাড় করতে পারলেন। তার জন্য বিপুল টাকা খরচা করতে হয়, বিপুল। এবং সরকারের মধ্যে যারা অসন্তুষ্ট সমস্ত লোক রয়েছেন তাদের দলে নিতে হয়, তাদেরকে টাকা দিতে হয়, মুখ খোলাতে হয়। আমি তো সে সমস্ত কথা তো আর বলতে পারবো না, এগুলো ভেতরের কথা, এগুলো বলা যায় না। কালকে এর আমি একটা কপি করেছিলাম, এবার আপনারা বুঝে নিন, বাকিটুকু আমি আর বলবো না। আজকে মোটামুটি আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছি, মানে খবরের লিস্ট। এই দেখুন, পর 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 খবরের লিস্ট বানানো আছে। এবং কালকে সারাদিনে আরো তো মিটিং হয়েছে। রাত্রিবেলা, পরশুদিন রাত্রিবেলা ডিনার হয়েছে, ডিনারের পরে ওই সমস্ত কথা হয়েছে, সভা 12টা মিটিং হয়েছে। তারপরে দিয়ে সিরিজ অফ মিটিং হয়েছে আমাদের অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের। তা খলিলুর রহমান তখনই এই কথাটা বলেন। উত্তরে তখন অজিত দোভাল জিজ্ঞেস করেন যে আপনার দেশের লোক, আপনার প্রধান উপদেষ্টা, তার নামে আপনি এইসব বলছেন। বলছে আপনি জানেন না কি অভদ্র লোক। আমি তো আর মানে বাংলাদেশের লোক না, আমাকে তো তুলে আনা হয়েছিল ওখান থেকে। আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কারা কারা আমাকে, উনি গোপনে বলেছেন যে এরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, উনি আমায় রাখতে বাধ্য হয়েছিলেন। কিন্তু উনি কোনোদিনই আমাকে খুব একটা পছন্দ করেননি। শেষের দিকে দেয়ালের দিকে মুখ করে আমার সঙ্গে কথা বলতেন। আজকে যখন উনি বিপদে পড়েছেন তখন উনি আমাকে একেবারে দলে টানতে চাইছেন এবং আমাকে বলছেন যে দেখেন না যদি আমার জন্য কিছু হয়। তাই আমি আপনাকে বললাম। এরপর আলোচনা শুরু হয়। এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু হচ্ছে একেবারে ভেতরের কথা। কারা কারা পালাচ্ছে, পালাতে চাইছে, কোথায় কোথায় যেতে চাইছে, সব সব আছে এর মধ্যে। ন্যাজবোটা উপদেশটাও রয়েছে। আচ্ছা, 1 ঘন্টা 10 মিনিটের একটা মিটিং হয় দুপুরবেলার দিকে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের 1-to-1 মিটিং হয়। সেটা হচ্ছে খলিলুর রহমান বলেছেন ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং যে সমস্ত অতীতে ভুল হয়েছে সেই সমস্ত অতীতের ভুলগুলোকে আমরা মুছে দিয়ে ভবিষ্যতে এগোতে চাই। মানে বাংলাদেশের যা বক্তব্য এ পর্যন্ত যা ঘটেছে, এ পর্যন্ত যা ঘটেছে তাতে আমরা গভীরভাবে দুঃখিত।
3 নম্বর, ইন্দো প্যাসিফিক নীতিতে বাংলাদেশ ভারতকে যৌথভাবে সামগ্রিকভাবে সাহায্য করবে। আর 4 নম্বর, ডক্টর ইউনূসের হয়ে খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। উত্তরে অজিত দোভাল বলেছেন যে পরিস্থিতি যদি সেদিন সেরকম হয় তাহলে তখন দেখা যাবে, এখনই এ নিয়ে কোনো মন্তব্য করার মতো অবস্থা নেই। তার মানে যা অবস্থা রয়েছে এখন আর এই নেমন্তন্ন গ্রহণ করা যায় না। এবার যখন খলিলুরের কথা যখন শেষ হয়ে যায় তখন এবার অজিত দোভাল যখন বলতে শুরু করেন তখন উনি একটা লিস্ট ধরিয়ে দেন। সেখানে ছিল 15 মাসে 15 মাস 15 দিনে ISI 77 জন ব্যক্তি এবং এক দল এরা বাংলাদেশে ভিজিট করেছে। জঙ্গিবাদের উত্থান হয়েছে, তার মূল জনক আমাদের ইউনূস সাহেব। এই যে আমরা যে ইন্টারন্যাশনাল ICD যেটা আপনাদের যেটা শেখ হাসিনার যে দণ্ড দিয়েছে, ফাঁসির আদেশ, বলছে ভারতবর্ষের পক্ষ থেকে অজিত দোভাল বলে দিয়েছেন যে আমরা এটা কোনোভাবেই মানব না, এটা মানছি না, এটা অবৈধ এবং নীতি বহির্ভূতভাবে এই বিচার প্রক্রিয়া হয়েছে। আর পৃথিবীর কোনো দেশ, গণতান্ত্রিক হোক বা একনায়কতন্ত্র হোক, কোনো দেশই এই বিচার ব্যবস্থার মেনে নেবে না। আপনি আমার কাগজ কলম দিন, আমি লিখে দিচ্ছি, কেউ মেনে নেবে না। আর ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে কেউ এই মুহূর্তে কথা বলবে না, এটাও আমি লিখে দিতে পারি। তারপরে বলা হয়েছে দিল্লি ব্লাস্টের সঙ্গে আপনাদের 57 জন 57 এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, 57 জনকে বাংলাদেশি, যারা তাদের ছবি এবং তাদের সমস্ত ডিটেলস আমাদের কাছে আছে। এর মধ্যে 2 জন আবার আপনাদের উপদেষ্টা আছেন। তো এখন এই জিনিসগুলো সম্পর্কে আপনি কোনো ব্যাখ্যা দিন। তখন খলিলুরের কাছে কোনো উত্তর ছিল না। খলিলুর বলেন, যা হয়েছে আমরা তার জন্য গভীরভাবে দুঃখিত এবং ভবিষ্যতে হবে না। এরকম কথা আমি বলতে পারি না, কিন্তু ডক্টর ইউনূস বলেছেন ভবিষ্যতে আর হবে না। দেখেন না ওনার জন্য যদি কিছু হয়, উনি বলে পাঠিয়েছেন। মুচকি হেসেছেন আমাদের NSA। এবার কারা কারা ভাগার জন্য কারা কারা ব্যস্ত হয়ে রয়েছে, আমি সেই লিস্টটায় আসি। খলিলুর রহমান তিনি এখনো পদত্যাগ করেননি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, ফলে তার এই সেফ এক্সিটের কোনো ব্যাপার নেই। এরপর আছে খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। উনি কাতার যেতে চাইছেন, ওই অ্যাম্বাসেডর হয়ে বা হয়ে কাতার যাবেন উনি। আচ্ছা, লুপসে সিদ্দিকী, উনি রাষ্ট্রদূত হয়ে নরওয়ে যেতে চাইছেন। আলী রিয়াজ, যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে যাকে দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তিনি ফিরে আসেননি এবং আসবেনও না। আদিলুর রহমান শুভ্র, শিক্ষা উপদেষ্টা, তিনি সুইডেনের রাষ্ট্রদূত হওয়ার জন্য অ্যাপ্লাই করে বসে আছেন। এবার আসুন আমাদের শিক্ষাবিদ আসিফ নজরুল, তিনি যে কোনো এলিতেলি যে কোনো জায়গায় যাবেন না। তা আমাদের আসিফ নজরুল চেয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হয়ে যাওয়া। উনি সুইজারল্যান্ড চেয়েছেন।
তৌহিদ হোসেন আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি স্পেনের জন্য অ্যাপ্লাই করে বসে আছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত নৌ পরিবহন এবং বন্দর উপরাষ্ট্র উপদেষ্টা, তিনি মালয়েশিয়া চেয়ে বসে আছেন। আসিফ মাহমুদ হচ্ছে আমাদের সজীব ভুঁইয়া, 26 অক্ষরের নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি দুবাই যাবেন বলে তিনি একটি আবেদন করে বসে আছেন। এবার হচ্ছে মাস্টার মাইন্ড মাহফুজ আলমও দুবাই যাওয়ার, কতজন রাষ্ট্রদূত হবে রে ভাই? দুবাইতেই তো দেখছি 3 জন রাষ্ট্রদূতের জন্য অ্যাপ্লাই করে রেখে দিয়েছে। যাই হোক, মাহফুজ আলম তিনিও দুবাই অ্যাপ্লাই করে রেখে দিয়েছেন। আখতার হোসেন, যাকে ছাতিয়া আখতার বলা হয়, শুনেছি যে ডিম টিম খেয়েছিল মনে হয়, সে পাকিস্তান যেতে চাইছেন। এই যে বোমা পড়লো, ককটেল পড়লো না জর্দার বাক্স পড়ার পর রিজওয়ানা ম্যাডাম, তিনি পাকিস্তানে যাওয়ার জন্য তিনি একেবারে ঝুলে পড়েছেন। ওই ককটেল বিস্ফোরণের পর তিনি একেবারে ঝুলে পড়েছেন, পাকিস্তানে তাকে দিতেই হবে। এবার আসুন আপনাদের মহামান্য ওই কি বলে শফিক ডাস্টবিন শফিক চেয়েছেন ইস্তিমুর, উনি ইস্তিমুরে যাবেন। আর একটা হচ্ছে আব্দুল কালাম আজাদ মজুমদার, টেরা আজাদ নামে যিনি পরিচিত, তিনিও ইস্তিমুরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে বসে আছেন। আর রইল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তিনি এখনো পর্যন্ত তার ইচ্ছা ব্যক্ত করেননি। এই হচ্ছে আপনাদের সমস্ত উপদেষ্টাদের লিস্ট, যারা বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছেন। এখন বাইরে পাঠাবার লোক তো একজন, সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস এখন কার কাছে এবার চাইবে? তাই মোহাম্মদ ইউনূস খলিলুর মারফত খবরটা পাঠিয়েছেন, দেখেন না আমার জন্য যদি কিছু করা যায়। মানে সরকার যদি থাকে তাহলে পরেও তার জন্য কিছু করা, প্রেসিডেন্ট করা, মানে পরবর্তী সরকার যদি কেউ আসে, আর না হলে পরে ওনাকে একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া। এইটা উনি একটা চেয়ে পাঠিয়েছেন। এই খবরগুলো কালকে যেগুলো আমি পাইনি, আজকে আপনাদের আমি বললাম। 5 এবং 6 তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন সদল বলে, মানে ওনার যত লোকজন আছে সমস্ত লোকজন নিয়ে সদল বলে আসছেন। এবং ভারতের সঙ্গে রাশিয়ার যে ট্রাস্টটা তৈরি হয়েছে, সেই ট্রাস্ট নিয়ে আরো কথাবার্তা এগোবে। এবং রাশিয়া তার অস্ত্র ভান্ডার ভারতকে খুলে দিয়েছে, আমরা যা যা দরকার আপনি নিয়ে যান, উইথ টেকনোলজি নিয়ে যান, কারণ আপনাদের উপর আমার আস্থা রয়েছে। এদিকে ট্রাম্পের দপ্তর থেকে ফোন করা হচ্ছে যে ট্রাম্পকে একটা সময় দেওয়া হোক, ট্রাম্প ভারতে আসতে চান জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। ভারতের পক্ষ থেকে যদিও কোনো উত্তর দেওয়া হয়নি, কিন্তু জেস্চার হিসেবে 254টা আইটেমের ওপরে, ভারতীয় আইটেমের ওপরে সমস্ত আপনার ট্যারিফ 0% করে দেওয়া হয়েছে, 254টা আইটেমের ওপরে। কিন্তু তাও ভারত বিশ্বাস করছে না। বললাম না, ট্রাস্ট যদি একবার চটকে যায় না, সেই ট্রাস্ট আর ফিরে আসে না। এর মধ্যে একটা হিসেব করা হয়েছে, এই হিসেবটা হচ্ছে আমাদের মানে সেন্ট্রাল এজেন্সিগুলোর একটা হিসেব। এই মুহূর্তে যদি ভোট হয়, ধরে নেওয়া গেল এই মুহূর্তে যদি ভোট হয়, তাহলে 50 to 56% যা ভোট যাবে আওয়ামী লীগের বা বাক্সে। যদি সেই ভোটটা যদি
একদম নিরপেক্ষ ভাবে হয়, তাহলে তার ব্যবস্থা কি হবে না হবে এখনো পর্যন্ত আলোচনা চলছে। কালকে হয়তো খলিলুর রহমান হয়তো ফেরত যাবেন। এই যে রাশিয়ার আশাটা না, এটা খুব সিগনিফিক্যান্ট, কারণ রাশিয়ান জাহাজ কিন্তু অলরেডি ওখানে পৌঁছে গিয়েছে এবং সে কিন্তু সমুদ্রে আরো 4টে জাহাজ ঘুরপাক খাচ্ছে সামুদ্রিক জলসীমার মধ্যে, বাংলাদেশ জলসীমার বাইরে। এইটা করছে। এই যে আমরা যে বলি না যে শেখ হাসিনা কিছু করেনি, কালকে আমি একটা ভিডিও দেখলাম এথিক্যাল টক্সের, দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি নিজে এত কিছু জানতাম না যে শেখ হাসিনার একটা অপরাধের জন্য তার তার একবার ফাঁসি অর্ডার দেওয়া হয়েছে, একটা অনেকগুলো অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তিনি যে কাজগুলো করে গেছেন তার জন্য তার তো 100 বার ফাঁসি আর 2000 বছর কারাদণ্ড হওয়া উচিত। তিনি যে কাজগুলো করে গেছেন, সেই ভিডিওটার লিংক আমি আমার কমেন্ট বক্সে পিন করে দেবো। আপনারা ভিডিওটা একবার দেখে নেবেন। ভিডিওটা দেখে নিলে শেখ হাসিনা কি কি করে গেছিলেন আর তার নামে কি কি বদনাম দেওয়া হয়েছে তা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। পরিশেষে বলি যে এই মিটিং এখনো চলছে। আজকে রাত্রিবেলা ডক্টর জয়শঙ্কর রাশিয়া থেকে ফিরছেন। খলিলুর রহমানের ইচ্ছে ডক্টর জয়শঙ্করের সঙ্গে একবার বসবেন, কিন্তু ডক্টর জয়শঙ্কর সময় দিতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে এখন নিশ্চিত হওয়া যায়নি, যার জন্য তিনি আজকের যাত্রা, খলিলুরের আজকে ফেরার এটা উনি আগামীকাল ফিরছেন, পিছিয়ে দিয়ে আগামীকাল ফিরছেন। একটা ট্রাই নেবেন যদি ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা হয়। আসলে খলিলুর হচ্ছে মার্কিন ডিপ স্টেটের বসানো লোক। তিনি যখন অপমানিত হয়েছেন, তিনি অপমানিত হওয়ার পর অপমানের প্রতিশোধটা খলিলুর নিয়ে নিয়েছেন। যা যা হয়েছে, যা যা করেছে সমস্ত আমেরিকায় যেমন বলেছে, তেমন ভারতের কাছে এসেও একেবারে ইতিহাস ভূগোল সমস্ত একেবারে ব্যাখ্যা করে দিয়েছে। ফলে এবার আমাদের ডক্টর ইউনূস বুঝে নিন তিনি কি করবেন না করবেন। তবে এই যে মাস্টার মাইন্ডরা 26 অক্ষর, মাহফুজ আলম, ছাতি আক্তার, এরা যে সমস্ত এই যে ভাগার প্ল্যান করছে, আর বাকিগুলো কি হইব রে? বাকি যেগুলো সার্জিস আলম, তারপর কালাপাইঠা, ওগুলো কি হইব? তা হান্নান মাসুদ নাকি একটা আছে, তাদের কি হইব? শুধু এমনি আগেই কাঁদছিল, এরপরে তো হাউ হাউ করে কাঁদবে। তো বলেছি না ঘটনা, এখন ঘটনা বহুল হবে, প্রচুর ঘটনা হবে। তবে ভারত এখনো চাইছে যদি সুসম্পর্কের মাধ্যমে হয়, কিন্তু এইগুলোকে বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ না হয় তাহলে পরে একেবারে চূড়ান্ত একটা কিছু হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই খবর আরো ডেভেলপ করবে, যা হবে আমি আগামীকাল আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।